হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস উইথ সুলেখা। তো আগের দিনই বলেছিলাম যে নর্থ কলকাতায় আরও অনেকগুলো জায়গায় আমরা গেছি, তো সেটারই পার্ট 2 নিয়ে তোমাদের কাছে আজকে চলে এসেছি। তো আজকে যে জায়গাটায় যাচ্ছি সেটা আগেও তোমাদের বলেছি ব্লগে যে আমার খুব পছন্দের জায়গা, ভীষণই ভালো লাগে এই জায়গাটায় আমার বারবার আসতে। তো তোমরা দেখে বুঝতেই পারছো, এই যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় দেখে নিলে এই জায়গাটা দেখেই তোমরা বুঝতেই পারছো যে কোথায় আমরা যেতে চলেছি। আর ভীষণ ভালো লাগে, যখনই আমার সময় হয় তখন মাঝে মাঝে আমি এই জায়গাটায় যাই। এই জায়গাটা যার সাথে যুক্ত তাকে তো আর কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার দরকারই পড়ে না, সে এমনই একজন বিখ্যাত মানুষ। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি আমরা জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এই কদিন আগেও আমি এসেছিলাম, একা একা এসেছিলাম একদিন, তো সেই রিলসটাও তোমরা দেখে থাকবে। আর যেটা বলছিলাম, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি শনি যে মানুষটার সাথে যুক্ত, মানে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার তো কোনো ইন্ট্রোডাকশনের দরকারই পড়ে না। তিনি এতটাই বিখ্যাত একজন মানুষ এবং আমাদের সবার খুব পছন্দের একজন মানুষ। তো যাই হোক, এখন আমরা জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে পৌঁছে গেছি। তো এই যে আজ ফার্স্টে আমাদের টিকিট কাটতে হবে, তো আমরা টিকিট কেটে নিয়েছি। তো টিকিটের দাম হচ্ছে 50 রুপিস, 50 টাকা করে। তো আমি অ্যাকচুয়ালি ভাবছি এবার থেকে তোমাদের কিছু ডিটেলসও দেবো, যদিও আমি তোমাদের ডিটেলস বা জায়গাগুলো কোথায় সেগুলো সবই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি, তবুও তোমাদের ভিডিওতে বললে আমার মনে একটু ভালো হবে। তো এবার থেকে তাই ভাবছি করব। তো চলে এসেছি আমরা জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। জোড়াসাঁকো ঠাকুরবাড়িটা তোমরা সবাই জানো যে আমরা এমজি রোড মেট্রো স্টেশন থেকে যদি নামি, নেমে একটুখানি 5 মিনিট রাস্তায় যেতে লাগে। ইভেন গিরিশ পার্ক থেকেও তোমরা যেতে পারো, অসুবিধা নেই কোনো। আর বাসেও আমরা যেতে পারি। তো যাই হোক, বাসে আমরা L238 ধরে আসতে পারি। তো যাই হোক, এখন আমরা ঢুকে পড়েছি। 50 টাকা আমরা টিকিট প্রাইস লাগে এখানে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। আর টাইমিংটা হচ্ছে 10:30 থেকে 5টা, প্রত্যেক দিনই 10:30 থেকে 5টা খোলা থাকে, শুধুমাত্র সোমবার দিন বন্ধ থাকে। যেরকম বাকি কলকাতা শহরে বাকি যেসব গভর্নমেন্ট মনুমেন্টগুলো থাকে, যেমন ইন্ডিয়ান মিউজিয়াম, ভিক্টোরিয়া, সোমবার বড় থাকে, সেরকম জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। এইটাই হচ্ছে সামনের অংশটা, একদমই দেখো লাল রঙের ব্রিকের ওপর কাজ করা, সবুজ দেওয়া, আগেকার দিনে যেরকম বাড়িগুলো হতো ঠাকুরবাড়ির একদমই সেই আদলে তৈরি করা। এবং এই জায়গাটা খুবই সুন্দর এবং আজকের ওয়েদারটাও খুব ভালো ছিল, তো দেখতে ঠাকুরবাড়িটা ভীষণই সুন্দর লাগছিল। তো এন্ট্রান্সটায় আমরা ঢুকছি, আর এরকম সামনের জায়গাগুলো খুবই সুন্দর। দেখো পুরোটাই তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। সামনের দিকটাই বেশি দেখানোর চেষ্টা করছি, কারণ এর ভেতরে যে ওনাদের যে রবীন্দ্রনাথের যে মিউজিয়ামটা আছে, রবীন্দ্রভারতী মিউজিয়াম, যেখানে উনি থাকতেন, ওনার জন্ম যেখানে হয়েছিল, যে ঘরটায় উনি থাকতেন, বা যেখানে ওনার মৃত্যু হয়েছিল যে ঘরগুলো, বা ওনার ওয়াইফের যে রান্নাঘর, সেগুলো সবই মিউজিয়াম বলে ওখানে কোনো ছবি তোলা যাবে না। তো সেই জন্য ওইগুলো আর তোমাদের দেখাতে পারছি না। বা ওনার বিভিন্ন যেসব দেশের সাথে ওনার যে একটা সম্পর্ক ছিল, প্রত্যেকটারই একটা করে আলাদা গ্যালারি আছে, সেটা থাইল্যান্ড হোক, জাপান হোক, বিভিন্ন জায়গার, কিন্তু সেগুলো আর দেখানো যাবে না, কারণ ওখানে ফটোগ্রাফি বা ভিডিও অ্যালাউ নয়। এইটা হচ্ছে বাইরের পোর্শনটা, একদমই বড় একটা অংশ। এখানে একটা রবীন্দ্রনাথের স্ট্যাচু আছে, প্লাস ওনার যে বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, ওনারও একটা স্ট্যাচু আছে। এই যে ওনার স্ট্যাচুটা, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, যিনি এই বাড়িটা তৈরি করেছিলেন, ওনার বাবার তৈরি এই বাড়িটা। আর এই যে ভেতরে একটা এই উঠোনের মতো জায়গা আছে, সেই জায়গাটার খালি ছবি তোলা যায়, সাদা অংশটা। তো এখানে বসাও যায়, এবং আমার রিলসেও তোমরা দেখেছিলে আমি এখানেই বসেছিলাম। তো এই জায়গাটার একটা ফটো তোলা যায়, ভিডিও করা যায়। তো এখানটারই আমি কিছু তোমাদের ছবি তুলে দেখাচ্ছি। তো খুবই সুন্দর, এরকম সবুজ রঙের বড় বড় দরজা, আর এই যে জানলাগুলো তোমাদের আগেও আমি একবার বলেছিলাম যে আমার এই খড়খড়ি জানলাগুলো খুবই ভালো লাগে। তো আমাদের বাড়িতেও পুরোনো সময় ছিল, এখন আর নেই। তো আর এই যে ওখানটা হচ্ছে ঠাকুর দালান, যেখানে আগে অনেক আগে আমি একবার এসেছিলাম যখন, তখন ওখানে উঠতে পারা যেত, এবং ওখানে একটা প্রচুর লেখা আছে, কিন্তু এখন ওখানে কেন জানি না বলা হয়েছে যে ওখানে অ্যালাউ নয়, ঠাকুর দালান বলে হয়তো। দোকানটা বন্ধ, নো এন্ট্রি।
তো যাই হোক, এই জায়গাটা তোমাদেরকে মোটামুটি দেখাচ্ছি। দেখো পুরো অংশটাই কত বড় বাড়ি। আর জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সব থেকে যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে ভীষণ ওয়েল মেনটেন। আমি অনেক জায়গাতেই গেছি, কিন্তু এরম ভাবে ওয়েল মেনটেন, এত বছর ধরে একটা বাড়িকে এইভাবে ভালোভাবে ওয়েল মেনটেন করার, এটার জন্য ডেফিনেটলি এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে খুবই ধন্যবাদ যে এরকম ভাবে এটাকে এত বছর ধরে এটাকে মেনটেন করে রেখেছে। তো খুব ভালো জায়গাটা থাকে। এই যে দেখো খুব সুন্দর লাগছে, তো আমি একটু নিজের ভিডিও করছিলাম। একদমই অদ্ভুত লাগে। আর জোড়াসাঁকো ভীষণ ভালো লাগে। রবীন্দ্রনাথ তো সবারই খুব পছন্দের, তো আমারও অবশ্যই খুব পছন্দের। ওনার লেখা, ওনার উপন্যাস, ওনার গল্প সবই ছোটবেলা থেকে পড়েছি। তো খুব পছন্দের মানুষ, এবং উনি ওনার বাড়িতে যেতেই একদম অদ্ভুত একটা ফিলিং হয়, যেহেতু উনি এখানেই জন্মেছিলেন, এখানেই ওনার মৃত্যু হয়েছিলেন। তো এই জায়গাটার একটা অদ্ভুত একটা আলাদাই মানে ঐতিহ্য আছে, গুরুত্ব আছে অবশ্যই। তো এই জায়গাটা এখানে ঘুরে ঘুরে আমি দেখছিলাম, তো খুব ভাল লাগছিল এই জায়গাটায়। আর প্রচুর লোক আসে এই জায়গাটায়, বসে, যাতালে গল্প টল্প করে, অনেকেই সেখানে সময় কাটিয়ে যায়। তো খুবই ভালো লাগছে। তো যাই হোক, মোটামুটি আমাদের জোড়াসাঁকো ঠাকুর বাড়িটা মোটামুটি দেখা হয়ে গেল। এখন ওখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এবং জোড়াসাঁকো ঠাকুর বাড়ি অনেকটা জায়গা জুড়ে। তো এই প্রত্যেকটা জায়গায় ওনাদের বড় বড় লাল রঙের গেট আছে। একটা গেট দিয়ে যেটা আমরা ঢুকলাম, আগে প্রথম যে গেটটা দিয়ে ঢুকেছি, তারপরে একটা গেট দিয়ে ঢুকলাম, আর এই গেটটা দিয়ে যেটা ঢুকেছি সেটা দিয়ে বেরোচ্ছি। তো ঠাকুর বাড়িটা অ্যাকচুয়ালি অনেকটা জায়গা জুড়ে। তো আগেকার দিনে ওনারা যেহেতু ঠাকুর বাড়ির লোক ছিলেন, তো ওদের অনেক জায়গা ছিল, এবং অনেকগুলো ঠাকুর বাড়ি পাশাপাশি আছে। অবশ্যই এই বাড়িটাতে উনি যেহেতু জন্মেছিলেন কবিগুরু, এবং উনি মারা গেছিলেন বলে এই বাড়িটার বেশি মানে গুরুত্ব। তো এখান থেকে সামনেই রাম মন্দির আছে, একদম জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকেই রাস্তার ঠিক অপোজিটেই হচ্ছে রাম মন্দির। তো রাম মন্দিরেও আমি ভেতরে একটু ঢুকেছিলাম, ওখানে আর ক্যামেরা করিনি। তো এখানটা একটু প্রণাম করে আবার বেরিয়ে গেলাম। এখন আমরা যাচ্ছি মহাজাতি সদনের সামনে দিয়ে। একরকম তোমাদের বলতে পারি নর্থ কলকাতা একটু একটু দেখিয়ে দিচ্ছি আজকে। তো এই মহাজাতি সদনের সামনে দিয়ে যাচ্ছি। এখানে অনেক ধরনের থিয়েটার, অনেক কিছু হয়, প্রোগ্রাম টোগ্রাম হয়, আমরা সবাই জানি, খুব ফেমাস একটা জায়গা। তো এটাই হচ্ছে সেই মহাজাতি সদন। তো এখান থেকে আমরা একটা জায়গায় যাব, যেই জায়গাটার সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবার খুব যোগাযোগ আছে। তো সেই জন্যই যেহেতু জোড়াসাঁকো এসছি, তো ওখান থেকে ওই জায়গাটায় যাওয়ার যাচ্ছি, যেহেতু ওনার যোগাযোগ আছে। তো চলে এসছি সেই জায়গাটায় অলরেডি। তো হচ্ছে কলেজ স্ট্রিট। তো কলেজ স্ট্রিটে কদিন আগেই আমি কলেজ স্ট্রিটে এসেছি। তোমরা আমার কলেজ স্ট্রিটের বই মানে ব্লগটা দেখেছো, বইপাড়ার যে এই যে চারদিকে বইয়ের দোকান আর মাঝখান দিয়ে ট্রাম লাইন, একদমই কলকাতার আসল রূপ, এটাকেই কলকাতার আসল রূপ বলা হয়। তো যাই হোক, এই যে চলে এসেছি আমরা কলেজ স্ট্রিটে, বিভিন্ন জায়গা দিয়ে যাচ্ছি এখন। এখনো আমরা সেই জায়গাটায় যাইনি যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ আছে। তো এখন রাস্তাটা দিয়ে আমরা হাঁটছি। আর ভালো লাগে এই যে টানা রিক্সা যাচ্ছে। কলকাতা শহরের তো এটাই মানে বলতে গেলে কলকাতা শহরকে চিনতে গেলে এইভাবেই চিনতে হয়। টানা রিক্সা, ট্রাম, হলুদ ট্যাক্সি, এগুলোই কলকাতা শহরের ঐতিহ্য, এবং আজও রয়ে গেছে কলকাতা শহরটা ওইভাবে। তো এই বলতে বলতে, তোমাদের ট্রামের কথা বলতে বলতে, একটা ট্রাম এখন এখান দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা এসি ট্রাম, আধুনিক যুগের ট্রাম। এইটাকে ঠিক কলকাতা শহরের ট্রাম বলা যায় না। এই যে অ্যাকচুয়াল ট্রাম হচ্ছে এটা, যেটা পুরোনো আমলের ট্রাম। তো এটাতেই আমরা চড়ি। তো এই যে চলে এসছি আমরা বসন্ত কেবিনে। খুব পুরনো একটা কেবিন, 1931 সালে এই কেবিনটা হয়, বসন্ত কেবিন। আগেকার যুগে যে কেবিন কালচার বলে যে জায়গাগুলো ছিল, এর আগেও অনাদি কেবিন, যেটা আমরা সেন্ট্রাল কলকাতার ট্যুরেও গেছিলাম। তো সেরকমই এরকম একটা বসন্ত কেবিনে আমরা ঢুকেছি। 1931 সালে বসন্ত কুমার রায় এই কেবিনটা তৈরি করেছিলেন, এবং আমাদের খুব পপুলার একজন অ্যাক্টর উত্তম কুমার, সবাই আমরা চিনি, মহানায়ক, এবং বসন্ত চৌধুরী, দুজনেরই খুব ফেমাস, মানে খুব মানে পছন্দের জায়গা ছিল। উত্তম কুমার প্রায়ই এখানে আসতেন। তো এই যে এখানকার মেনু কার্ডটায় দেখছো, তো এখান থেকে যে পপুলার ডিশটা আমরা অর্ডার করছি, এবং সেই পপুলার ডিশটার সাথেই হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ আছে। সেই পপুলার ডিশটা হচ্ছে ফিশ কবিরাজি। তো ফিশ কবিরাজি নিয়ে একটা গল্প আছে, যে বলা হতো যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাটলেট খেতে পছন্দ করতেন না। তো
তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু কাটলেট খেতে পছন্দ করতেন না, আর কোনো খাবারই যেহেতু ওনার ভালো লাগতো না ভাজাভুজি, তো সেই জন্য রাঁধুনি কাটলেটের ওপর একটা ডিমের আস্তরণ দিয়ে একটা নতুন খাবার তৈরি করে কবিগুরুকে খাওয়ান, এবং কবিগুরুর এই খাবারটা খেতে খুবই ভালো লাগে। যেহেতু কবিগুরু এই খাবারটা খেয়েছিলেন, সেখান থেকে কবি, এবং যেহেতু খেতে উনি রাজি হয়েছিলেন, তো সেখান থেকে রাজি, সেই জন্য খাবারটার নাম দেওয়া হয় ফিশ কবিরাজি। তো বুঝতেই পারছি ফিশ কবিরাজি, যেটা আমি বলছিলাম যে কবিগুরুর সাথে একটা যোগাযোগ আছে জায়গায়, তো এই ফিশ কবিরাজি নামটাই আসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এই খাবারটা খেয়েছিলেন বলে, এবং ওনার জন্যই তৈরি করা হয়েছিল। এবং বলা হয় এই বসন্ত কেবিনেই প্রথম ফিশ কবিরাজি রান্না করা হয়। এগুলো কথা, অন্যান্য জায়গাতেও ফিশ কবিরাজি হয়, তবে বলা হয় যে এখানেই প্রথম ফিশ কবিরাজি রান্না করা হয়। তো যাই হোক, আমরা কবিরাজির সাথে ফিশ ফ্রাইও অর্ডার করেছিলাম, এবং ফিশ কবিরাজিটা আমার খুবই ভালো লেগেছে। ফিশ ফ্রাইটা অতটা ভালো ছিল না, ফিশ কবিরাজিটা খুবই ভালো লেগেছে। তো তোমরা বসন্ত কেবিনে পারলেই যেতে পারো, এটা একদমই মেডিকেল কলেজের একদম সামনে, কফি হাউস থেকে একটু এগিয়ে এই জায়গাটা। আর তার ঠিক পাশের গলিটাতেই আমরা একটা বিখ্যাত মিষ্টির দোকানে চলে গেছিলাম। তোমরা সবাই জানো পুটিরাম নর্থ কলকাতার সব থেকে বিখ্যাত মিষ্টির দোকান, এবং পুটিরামের সব থেকে যে বিখ্যাত যে জিনিসটা সেটা হচ্ছে সাদা মিষ্টি দই। জেনারেলি মিষ্টি দইটা আমরা একটু ওই লাল লাল টাইপের দেখে থাকি, আর সাদা দইটা টক দই হয়, কিন্তু এই পুটিরামই একমাত্র সাদা মিষ্টি দই পাওয়া যায়, তাই জন্য পুটিরাম খুব বিখ্যাত। তো আমরা ওখান থেকে মিষ্টি কয়েকটা এবং সাদা দইটা তো অবশ্যই নিলাম। তারপরে ওখান থেকে আমরা আবার চলে যাচ্ছি, এবং এই জায়গাটা তোমরা দেখেই চিনতে পারছো, আগের দিন আমি এসছিলাম আমার ওই কলেজ স্ট্রিটের ট্যুরে, ক্যাফে হপিং এ বাংলা ক্যানভাস ক্যাফে আমার খুব পছন্দ হয়েছিল, যেটা চিত্তরঞ্জন কলেজের একদম উল্টো দিকে। তো ওখানটায় চলে এসছি, যে আবার আমি ওকে নিয়ে আবার বাংলা ক্যানভাস ক্যাফেতে এলাম। তো সেদিনও যেহেতু দেখে খুব পছন্দ হয়েছিল ক্যাফেটা, তো আবার ওই জন্য আজকেও আবার চলে এসেছি এই ক্যাফেটাতে। তো খুবই ভালো লাগছে এখানে এসে হঠাৎ করে আবার। তো দেখো জায়গাটা। তো আমরা এখানে এসে সেদিনের মতো আমি আবার সেই ভার্জিন ব্লুই অর্ডার করেছিলাম, আর ও করেছিল ওয়াটারমেলন মোহিতো, আর আমরা চিকেন পিৎজাও অর্ডার করেছিলাম, সেটার আমি ছবি তুলিনি। ব্যাস, আজকের মতো আমার এই নর্থ কলকাতার ট্যুর এখানেই শেষ হয়ে গেল। এখন আমার বাড়ি ফেরার পালা, আমি বাড়ি চলে আসছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই। লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এইটুকুই, টাটা।